দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে একটা খবর দেখেছেন যে ডক্টর ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে একটা মামলা করা হয়েছে। এই অভিযোগটা দায়ের করার পরে আমরা কনফার্মেশন পেয়েছি যে তারা আমাদের এই অভিযোগটা বুঝে পেয়েছেন। প্রায় ১৫,০০০ ভিকটিম আমরা জানি আমাদের এরকম নেটওয়ার্কের ভিতরে আছে যারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি অভিযোগ দায়ের করতে চান। তবে ওই অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও ৬২ জন অভিযুক্তদের মধ্যে আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাকওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ইউনূস সাহেবের আরো ভয় আছে, মাইনকার চিপায় তিনি পড়েই আছেন বলতে গেলে। সেটা হলো যে আইসিসি, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হ্যাগে, সেখানে ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন সিলেটের প্রাক্তন মেয়র ব্রিটিশ নাগরিক আনোয়ারুজ্জামান এবং ব্যারিস্টার নিজুম মজুমদার সহ কয়েকজন, এবং সেইটা ইউনূসের বিপক্ষে যায় কিনা এটা নিয়েও তিনি টেনশনে আছেন। যা আশঙ্কা করছিলাম তাই ঘটতে যাচ্ছে। মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর নামে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে করিডোর দিতে যাচ্ছে সরকার। জাতিকে অন্ধকারে রেখে গোপনীয়তার সঙ্গে এই চুক্তি করা হতে যাচ্ছে। বাংলাদেশিদের উপর ইতিমধ্যে অ্যাকশন শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে পাকিস্তানিদের ধরে ধরে ফেরত পাঠান, কিন্তু বাংলাদেশিদের ধরপাকড় শুরু হয়ে গেছে। পাকিস্তানিদের সাথে সাথে বাংলাদেশিদের উপরও অ্যাকশন শুরু করলো কি ভারত? সেনাপ্রধান বেশ কিছুদিন চুপ ছিলেন, চুপ থাকার পরে আবার কথা বললেন তখন বেশ টনক নড়ে যাওয়ার মতো কথাই বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পেরে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয়। লন্ডনে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অভিযোগ দায়ের করেন। গত ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও বাংলাদেশ পুলিশের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগে আনা হয়েছে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের যেটা একটা নির্দেশনা আছে যে কোনো জায়গাতে যদি এই ধরনের অপরাধ সংগঠিত হয়, যেটা বাংলাদেশে হয়েছে, আপনারা জানেন যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, সেইটার এই ধরনের কোনো অপরাধ সংগঠিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান, সেটা ইনফরমেশনগুলো জানতে চান। ফলে আমরা এখানে আমাদের যে ভিকটিম আছেন সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি বাংলাদেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে এই মর্মে এভিডেন্স সহ এবং পুরো বিবৃতি সহ তিনি নিজে একজন ভিকটিম, সেটা অভিযোগটা এনেছেন। এখন প্রক্রিয়াটা যেটা হয়েছে যে আপনারা জানেন যে রোম স্ট্যাটিউটের আর্টিকেল 15 অনুযায়ী এই অভিযোগটা একজন ইন্ডিভিজুয়াল দায়ের করতে পারেন, এবং এটাকে আমরা বাংলাদেশের সাধারণ অর্থে চিনি সুও মোটো, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে প্রসিকিউটর যিনি আছেন, চিফ প্রসিকিউটর, তার নির্দেশে এটা তিনি তার নোটিশে আনতে পারেন। এবং যদি আমাদের এটা গ্রহণ করেন তাহলে একটা প্রি ট্রায়াল হিয়ারিং হবে, সেটা হেগেই হবে, এবং সেই হিয়ারিংয়ে যারা অপরাধী হিসেবে আমরা নাম দিয়েছি তাদেরকে সমন জারি করা হবে, এবং সেখানে দুপক্ষই তাদের রিপ্রেজেন্টেশন দিতে পারবে, এবং সেখানে বলার অবকাশ রয়েছে যে সেখানে কার কী অবস্থান। এটা হচ্ছে প্রসিডিউর। সোফার আমরা এই অভিযোগটা দায়ের করার পরে আমরা কনফার্মেশন পেয়েছি যে তারা আমাদের এই অভিযোগটা বুঝে পেয়েছেন, এবং আমাদের যে সমস্ত এভিডেন্সগুলো আছে আমরা দিয়েছি সেগুলো পেয়েছে, এবং অলরেডি ইতিমধ্যে বলা হয়েছে যে এটা আসলে যাত্রা। আমরা চিন্তা করছি প্রায় 15,০০০ ভিকটিম আমরা জানি আমাদের এরকম নেটওয়ার্কের ভিতরে আছে যারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি অভিযোগ দায়ের করতে চান। তবে ওই অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও ৬২ জন অভিযুক্তদের মধ্যে আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাকওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সাজিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম এবং আবু বকর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগে প্রায় ৮০০ পৃষ্ঠার তথ্য নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে যারা মানবতা লঙ্ঘনকারী, মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে, এবং বিশেষ করে আমি একজন ভিকটিম, আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র, আমাকে সেখান থেকে তারা জোর করে সরিয়ে দিয়েছে, এবং আমি সহ
বাংলাদেশের হাজার হাজার আমাদের নেতাকর্মীর উপর তারা আক্রমণ করেছে, নির্যাতন করেছে। এজন্য আমরা যেহেতু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোনো বিচার চাওয়ার জায়গা নেই, আমরা আইসিটিতে মামলা করেছি এবং আমি এটাকে আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম এবং আমরা আশা করছি আমাদের ব্যারিস্টার নিজুম মজুমদার এবং ব্যারিস্টার মঞ্জু সহ আমাদের যারা শান্ত সহ যারা কাজ করছেন আমাদের ব্যারিস্টার সাহেবরা, তো তারা ওনারা এটার উদ্যোগ নিয়েছেন। প্রায় 15,000 মানে ভিকটিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা মামলা করবে। তবে উল্লেখ্য আছে যে গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর লাপাত্তা সিলেটের তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান, পরে জানা যায় তিনি লন্ডনে পালিয়ে গেছেন। তবে সারা দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে এমন অভিযোগে নানান মহলে হাজার প্রশ্ন। দর্শক, যা আশঙ্কা করছিলাম তাই ঘটতে যাচ্ছে। মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর নামে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে করিডোর দিতে যাচ্ছে সরকার। আমরা এতদিন আমাদের সন্দেহের কথা, আশঙ্কার কথা জানাচ্ছিলাম। আমরা দাবি তুলছিলাম যে আমাদের সামনে খোলাসা করা হোক আসলে সরকার কি করতে যাচ্ছে। খোলাসা ঠিকই করেছে, কিন্তু খানিকটা, সব কিছু নয়। যে গোপন শর্তের কথা বলা হচ্ছে তা কেন ডিসক্লোজ করা হচ্ছে না? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজের মুখে বলেছেন কি হতে যাচ্ছে। তিনি বলছেন যে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর তৈরি করতে চায় জাতিসংঘ। এ বিষয়ে শর্ত সাপেক্ষে নীতিগতভাবে সম্মত আছে অন্তর্বর্তী সরকার। তিনি বলছেন জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। বাংলাদেশ নয়, এখানে বলতে হবে বাংলাদেশ সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। এটি মানবিক প্যাসেজ হবে, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, কিন্তু আমাদের কিছু শর্তাবলী আছে। আমি এর বিস্তারিতে যাচ্ছি না। যদি শর্তাবলী পালিত হয় তবে অবশ্যই আমরা সহায়তা করবে। শর্তাবলী যদি পালিত হয় তাহলে সরকার এই চুক্তি করবে। কিন্তু কি সেই শর্ত? কেন জাতিকে গোপনীয়তার মধ্যে রেখে, জাতিকে অন্ধকারে রেখে গোপনীয়তার সঙ্গে এই চুক্তি করা হতে যাচ্ছে? এবং যেহেতু এই শর্তগুলোর গোপন রাখা হচ্ছে, মানুষের মধ্যে তো নানান ধরনের প্রশ্ন উঠতে পারে। যদি কেউ প্রশ্ন তোলেন, এর আগে আমি বলেছিলাম যে এই চুক্তি করা হবে, করিডোর দেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার টিকে থাকার জন্য। যদি সেই প্রশ্ন সবাই করেন, ডক্টর ইউনূস সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী করতে এবং সব ধরনের সাপোর্ট যুক্তরাষ্ট্রের কাছে পাওয়ার জন্য এই ঝুঁকিপূর্ণ, ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ যে পথে বাংলাদেশ যাচ্ছে তা আমাদের জন্য কতটা বিপদ ডেকে নিয়ে আসবে। মানবিক সহায়তা কাদেরকে পাঠানো হবে? যে মানবিক সহায়তার জন্য করিডোর চাওয়া হচ্ছে মিয়ানমারের যুদ্ধরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির জন্য, নাকি সেখানে যে রোহিঙ্গারা মার খাচ্ছেন, অমানবিক অবস্থা আছে তাদের জন্য? সেখানে রোহিঙ্গারা তো এখনও মার খাচ্ছেন, নির্যাতিত হচ্ছেন। রোহিঙ্গাদের হাতে মার খেয়ে নির্যাতিত হয়ে গত কয়েকদিনও হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এটি স্পষ্ট যে সেখানে মানবিক সহায়তা নয়, মানবিক সহায়তার নামে সেখানে যুদ্ধাস্ত্র পাঠানো হবে, গোলা বারুদ পাঠানো হবে। এটি স্পষ্ট। জাতিসংঘ মহাসচিব কেন এসেছিলেন? মার্কিন হাই প্রোফাইল টিমে যুক্তরাষ্ট্রের 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কেন এলেন? আপনাদের সামনে অনেকবার কথা বলেছি, আমাদের সন্দেহের কথা, আমাদের আশঙ্কার কথা বলেছি, এবং সেটি আস্তে আস্তে ওপেন হচ্ছে। যুক্তরাষ্ট্রের টার্গেট কী? কেন এই করিডোর চাই? জানিয়েছে আপনাদেরকে। তারা বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করতে চায়। সে দেশের সেনাবাহিনীকে যে $128 বিলিয়ন বাজেট দিল 2022 সালে, তার মধ্যে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করে মিয়ানমারের নিয়ন্ত্রণ পুরোটা নিয়ে সেখানে চীনের আধিপত্য ঠেকাতে চায়, এবং সেই কারণে আরাকান আর্মিকে তারা যুদ্ধাস্ত্র দিতে চায়। পররাষ্ট্র উপদেষ্টা আরও যা বলছেন, তিনি বলছেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আমাদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট, কারণ মিয়ানমারের একটি বিরাট জনগোষ্ঠী আমাদের দেশে আশ্রয় নিয়ে আছে এবং আমরা তাদের ফেরত পাঠাতে চাই। ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটি আমাদের করতে হবে। আচ্ছা, কি করবে? বলা হচ্ছিল যে 1,80,000 রোহিঙ্গা পাঠানো হবে। বাংলাদেশের মানুষকে ভূগোল বোঝাচ্ছে। বিমস্টেক সম্মেলনের ফাঁকে নাকি সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা কথা হয়েছে। এত বছর চেষ্টা করে একজন রোহিঙ্গাকে পাঠানো হলো না। আবারও সেই কথা বলছি, হঠাৎ করে 1,80,000 রোহিঙ্গা নিয়ে নেবে, আর কাদের মাধ্যমে যাবে? আরাকান আর্মিকে টপকিয়েতে যেতে হবে, বা আরাকান আর্মির সম্মতি নিয়ে যেতে হবে। সেই আরাকান আর্মিকে নিয়েই তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা কদিন আগে বললেন যে আরাকান আর্মি এখন বাংলাদেশের জন্য গলার কাটা, যেহেতু তারা নন স্টেট অ্যাক্টর হিসেবে কাজ করছে, তাদের সঙ্গে তো কোনো চুক্তি হতে পারে না। আর তাহলে মিয়ানমার সামরিক জান্তার সঙ্গে কীভাবে চুক্তি করবে? ওখান থেকে যদি যুদ্ধাস্ত্র পাঠানো হয়, যুক্তরাষ্ট্র পাঠাবে আর মিয়ানমার সরকার এটি মেনে নেবে? মানবিক সহায়তা পাঠানো হবে, মিয়ানমার সরকার এটি জানবে না, চীন জানবে না কী পাঠানো হচ্ছে? মানে বাংলাদেশের মানুষকে কি এতটাই বোকা মনে করা হচ্ছে? এবং এটাও সত্য কথা, এই যে করিডোর দেওয়া হবে যুদ্ধাস্ত্র পাঠানোর নামে, কিছু রোহিঙ্গা হয়তো আরাকান আর্মির নামে পাঠানো হবে, মানে মাধ্যমে, এবং বাংলাদেশের মানুষকে দেখানো হবে এই দেখো আমরা পাঠাচ্ছি, অন্য কেউ পারেনি, আমরা পারলাম।
কিন্তু তার বিনিময়ে বাংলাদেশকে কোন বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র যুদ্ধাস্ত্র পাঠাবে, গোলাবারুদ পাঠাবে, আর বাংলাদেশের কোনো ভূমিকা থাকবে না, বাংলাদেশ প্রক্সি ওয়ারে জড়াবে না। এবং এটা তো আমরা সবাই জানি, বিশ্বের এই অঞ্চলে সবচেয়ে ভয়ঙ্কর জিওপলিটিক্যাল মাইন্ড গেম চলছে। সেখানে চারটি শক্তি জড়িত: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত। আমি বলেছি আপনাদেরকে, নিশ্চয়ই ভারতও হাত পা গুটিয়ে বসে থাকবে না, চীন বসে থাকবে না। এবং সে দেশে মানে মিয়ানমারের রাখাইনে যদি সত্যি যুদ্ধাস্ত্র পাঠানো হয়, সেক্ষেত্রে তো আমাদের সেনাবাহিনীকেও বিতর্কের মুখে ফেলা হবে, তাদের সহায়তা তো অবশ্যই দরকার। বিষয়টি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যান্ডেট দেওয়া হয়েছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরে তাকে ক্ষমতা আনা হয়েছে নির্দিষ্ট মেয়াদের জন্য, তাই না? একটা নির্বাচন উপহার দেবে, তাই বলে তাকে এই ম্যান্ডেট দেওয়া হয়নি যে পুরো দেশ তার কাছে ইজারা দেওয়া হয়েছে। গণমানুষের মতামত না নিয়ে এরকম ভয়ঙ্কর একটি সিদ্ধান্তে সরকার পৌঁছাবে আর মানুষ তা মেনে নেবে? এতই সহজ সব কিছু? জোর করে ক্ষমতায় টিকে থাকা যায় কতদিন? আমি আবারও বলছি, শর্তগুলোর কথা যদি ওপেন করা না হয়, আমরা ধরে নেব, আগেও বলেছি এখনও বলছি, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে যুক্তরাষ্ট্রের বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করছে, এর বাইরে আর কিছু নয়। এবং শর্তগুলোর কথা আমাদেরকে কী বলবে? করিডর দেওয়া মানেই হচ্ছে এটি। বললাম তো, যেখানে রোহিঙ্গারা এখনও পর্যন্ত মার খাচ্ছে আরাকান আর্মির কাছে, এর আগে মিয়ানমারের সামরিক জান্তার কাছে মার খেয়েছে, আর এখন আরাকান আর্মির কাছে। স্টারলিংক বাংলাদেশে দ্রুত গতিতে আনা হচ্ছে, তার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে সরকার, সে বিষয়ে আলোচনা করেছি। এবং গতকাল আপনাদেরকে জানিয়েছি যে এই স্টারলিংক ইন্টারনেট পরিষেবা আরাকান আর্মিদেরকেও ব্যবহার করতে দেওয়া হবে। এই ডিভাইসগুলো, তাদের মধ্যে যোগাযোগ তো খুব বেশি প্রয়োজন মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ করতে। এখন ইউনূস সাহেবকে কেউ হয়তো বাঘ ভাবতেছেন, কেউ তাকে সিংহ ভাবতেছেন, মনে করতেছেন আওয়ামী লীগ নাই। এখন বাংলাদেশকে যদি আমরা হীরক রাজার দেশও মনে করি, মানে কিছু দায় আসে না। এখন ইউনূস সাহেব খারাপ বা ইউনূস সাহেব খুব ভালো সেটা বলি না, ইউনূস সরকারের কিছু সাফল্য আছে, আবার ব্যর্থতাও আছে। এখন বড় সমস্যা হচ্ছে মাঠে থাকা যে দলগুলো আছে, যারা রাজনীতি করেন, যারা তাকে নিঃশর্তভাবে সাপোর্ট দিয়েছিলেন 5 আগস্টের পর, তারা এখন ইউনূসকে কিছুটা সন্দেহের চোখে দেখতেছে, মানে পুরো বিশ্বাস করতে পারতেছেন না। এখন কেউ বলতেছেন তিনি গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়তেই তার মন চায় না, আর দেশের এই এত বড় রাজত্ব তিনি ছেড়ে দেবেন সহজে। এখন কেউ আবার বলতেছেন যে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এগুলো হবে শুভঙ্করের ফাঁকি, এগুলো করতে পারবেন না, এগুলো ফাঁকা আওয়াজ। আবার নির্বাচন ডিসেম্বরে হয় কিনা এটা নিয়ে অনেকের সন্দেহ আছে। কেউ বলছেন যে ইউনূস সরকারের মতলব ভালো না, দেখা যায় যে আরেক পক্ষকে নামায়া দিচ্ছে, তারা বলতেছে না ইউনূস স্যারের আরো 5 বছর থাকতে হবে, মানে এটা মামার বাড়ির আবদার, এই টাইপের একটা কিছু। এখন আওয়ামী লীগ মাঠে নাই, কিন্তু আবার জানানো দিচ্ছে তারা যে আমরা আসছি। এখন সরকার মধ্যখানে একটা উদ্যোগ নিয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ করবে, এবং সেটা সেনাবাহিনীর মাধ্যমে প্রস্তাব দিয়েছিল বৈষম্য বিরোধী বা নাগরিকদেরকে। কিন্তু এইটা দিয়ে এখন কিছুটা সরকার বেকায়দায় পড়ে যায়, মানে তারা বলতে যাচ্ছে যে এই সরকার আওয়ামী লীগ। এখন সামনে আবার ভারত পাকিস্তান যুদ্ধ, মানে হয় শুরু হয় অবস্থা আশঙ্কা। এখন এই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কি হবে সেটা নিয়ে ইউনূস সরকার একটু বিপাকে আছে। আবার আমেরিকা নতুন শুল্ক দিতে যাচ্ছে, আমাদের গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যায় কিনা, এগুলো নিয়েও সরকার একটা টেনশন। আবার আরাকান আর্মি আমাদের এলাকায় ঢুকে মানুষ ধরে নিয়ে যাচ্ছে, সেটা তো একটা চাপ আছে। আর ভারতের চাপ তো আছেই, এটা আজকে থেকে না, মানে ইউনূসের ক্ষমতা বসার পর থেকে। আবার এইদিকে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, মানে খুব একটা উন্নতি হচ্ছে না যতটুকু হওয়া উচিত ছিল। চিন্তায় রাহাজানি, হত্যা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চলতেছে, যেখানে সাধারণ মানুষ অনেকটা আতঙ্কিত। এইটা ছাড়াও ইউনূস সাহেবের আরো ভয় আছে, মাইনকার চিপায় তিনি পড়েই আছেন বলতে গেলে। সেটা হলো যে আইসিসি, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হ্যাগে, সেখানে ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন সিলেটের প্রাক্তন মেয়র, ব্রিটিশ নাগরিক আনোয়ারুজ্জামান এবং ব্যারিস্টার নিজুম মজুমদার সহ কয়েকজন। এবং সেইটা ইউনূসের বিপক্ষে যায় কিনা এটা নিয়েও তিনি টেনশনে আছেন। আবার এইদিকে সরকার ইউনূসের বিরুদ্ধে যে মামলা ছিল এগুলো খারিজ করে দিচ্ছে, এবং এইটাও অনেকে চিন্তা করছেন যে সেটা বুমেরাং হয়ে আবার ফিরে আসে কিনা, কারণ ইউনূস সাহেব তো আর চিরজীবন ক্ষমতায় থাকবেন না। সবচেয়ে বড় ভয় হচ্ছে যে আওয়ামী লীগ কখন ঢুকে পড়ে আবার গণেশ উল্টায় ফেলে, এবং সেটা নির্বাচনের আগেই চলে আসে কিনা, এটা নিয়েও ভয় আছে। এবং কেউ বলছেন তখন হয়তো ইউনূস সাহেব পালাইতে পারবেন না, টাইমই পাবেন না, তখন দোয়া ইউনূস পড়া ছাড়া তার আর কোনো কাজ থাকবে না। তবে ইউনূস সাহেব যতই বিপদে থাকেন না কেন, তাদের আবার সাফল্য আছে। যেমন বিশেষ করে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখায় তারা মোটামুটি একটা ম্যাজিক দেখিয়েছেন, ব্যাংকিং খাতকে মোটামুটি সাফল্যের মুখ দেখাচ্ছেন, পথে আসছেন।
এবং এটা ছাড়াও তাদের হাতে আরো সময় আছে, চেষ্টা করলে হয়তো ওই মাইনকার চিপাই থেকে তারা বেরোনোর চেষ্টা করতে পারেন বা সফল হতে পারেন, আবার আটকে থাকতেও পারে, সেটাও সম্ভাবনা আছে। সম্ভাবনা অনেকটা 50-50। তো আমরা চাই না তিনি মাইনকার চিপায় আটকে থাকেন, কিন্তু কথা হচ্ছে আওয়ামী লীগ বিরোধীরা যেরকম ভাবছে যে তিনি এখন মানে দুশ্চিন্তা মুক্ত মানে আরাম করে দেশ চালাচ্ছেন, ব্যাপারটা সেরকম না। আবার আওয়ামী লীগের লোকরা ভাবছে যে তিনি সবকিছু রং করতেছেন, কোনো কিছু পারতেছেন না, এটাও ঠিক না। কারণ হ্যাঁ, তাদের কিছু সাফল্য আছে, ব্যর্থতাও আছে। তবে সত্য হচ্ছে তিনি এখনো মাইনকার চিপায় আছেন, এবং এই চিপা থেকে বেরোতে পারেন কি পারেন না এটা হচ্ছে দেখার বিষয়। সেনাপ্রধান গতকালকে যে বক্তব্যটা দিয়েছেন সেখানে দুর্দান্ত কিছু কথা বলেছেন। তিনি মবের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন, মব করা যাবে না, মব বরদাস্ত করা যাবে না সেটা বলেছেন। সকলের অধিকারের কথা বলেছেন, সকলের সমান অধিকার, মিছিল মিটিং সমাবেশে সকলের অধিকার থাকবে। অদ্ভুতরে যে মামলা, অযথা যে মামলাবাজি করা হচ্ছে সেই মামলাবাজি করা যাবে না সেগুলো বলেছেন। সেগুলো বলার মাধ্যমে এক ধরনের এগুলো যে এখন দেশে চলছে সেই ব্যাপারগুলো স্বীকার করে নিয়েছেন, স্বীকার করে নিয়েই বলেছেন যে এগুলো বরদাস্ত করা যাবে হবে না, এগুলো করতে দেওয়া যাবে না। সেই কথাগুলো যখন বললেন তখন সেনাপ্রধান বেশ কিছু প্রসঙ্গ কি এড়িয়ে গেলেন কিনা। অবশ্য যে কথাগুলো বললেন সেগুলোই সরকারের সঙ্গে বনিবনা হবে কিনা, সরকারের সঙ্গে মিলবে কিনা সেই আলোচনা বিস্তর রয়েছে। কিন্তু যে কথাগুলো বললেন না, এই যেমন এনসিপি নেতাদের নানা রকমের দুর্নীতির খবর, শত শত গাড়ি নিয়ে শোডাউনের খবর, দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা বহিষ্কারের খবর। এনসিপি নেতা রাজনৈতিক দল সম্পর্কে সেনাপ্রধান কিছু না বলতেই পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু উপদেষ্টার যে এপিএস কিংবা পিও তাদের যাদেরকে বহিষ্কার করা হয়েছে দুর্নীতির দায়ে, এবং এক উপদেষ্টার এপিএস 311 কোটি টাকার মালিক হয়েছেন, সুইজারল্যান্ডে বাড়ি করেছেন, সরকারের অভ্যন্তরেই যে কলকবজাগুলো দুর্নীতি করছে বলে নানা রকমের অভিযোগ উঠেছে, সেই ব্যাপারে সেনাপ্রধান কিছুই বলেননি। সেনাপ্রধান গতকালকের ভাষণে যেটা বলেননি সেটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেননি। তাহলে কি সরকার ইনক্লুসিভ নির্বাচন থেকে সরে আসছে? সবাইকে নিয়ে নির্বাচনের যে থিওরি এর আগে সেনাপ্রধান বলেছিলেন সেই থিওরি থেকে কি সরে আসলেন সেনাপ্রধান, নাকি সবগুলো একবারে বলতে চাননি? সবগুলো একবারে বললে সরকারের সঙ্গে একটা বড় বিরোধ তৈরি হবে, সেই কারণেই কি বলতে চাননি কিনা? সেনাপ্রধান বেশ কিছুদিন চুপ ছিলেন। চুপ থাকার পরে আবার কথা বললেন যখন, তখন বেশ টনক নড়ে যাওয়ার মতো কথাই বলেছেন। মবের বিরুদ্ধে কথা বলেছেন, অযথা হয়রানি করার জন্য যে মামলা মোকদ্দমা করা হচ্ছে সেগুলোর কথা বলেছেন, আক্রমণ করা হচ্ছে মানুষকে, মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কথা বলেছেন। এই কথাগুলো কেন বললেন সেটাও একটা বড় প্রশ্ন এসেছে। এই কথাগুলো বলার অন্যতম কারণ হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু নির্যাতন এই দুটো নিয়ে চরমভাবে আলোচনা হচ্ছে এবং লেখালেখি হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বাংলাদেশে সবার অধিকার সমান নেই, এই ব্যাপারে কিন্তু যথেষ্ট আলোচনা চলছে, যথেষ্ট মিটিং সিটিংয়ের ব্যাপার স্যাপারগুলো চলছে। আন্তর্জাতিক চাপ বাড়ছে, বিশেষ করে জাতিসংঘ, ইইউ দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের চাপ বেশি হয়েছে। সম্প্রতি তিনি রাশিয়া সফর করেছেন, সম্ভবত রাশিয়া সরকার থেকেও একটা চাপ দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে জাতিসংঘ থেকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে, অগণতান্ত্রিক সরকার তো রয়েছেনই, বিশেষ সময়ের জন্য যে সরকার, সেই সরকার তো নির্বাচিত সরকার নয়, সেই সরকার যত দ্রুত পারবে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আন্তর্জাতিক চাপ রয়েছে প্রচণ্ড, এবং বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার চরমভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে, সেই ব্যাপারে আন্তর্জাতিক চাপ রয়েছে। সেই আন্তর্জাতিক চাপেই মূলত সেনাপ্রধান ভূমিকা রাখছেন এমনটা শোনা যাচ্ছে। বাংলাদেশে সাংবাদিকদের দোসরের ট্যাগ দিয়ে বহু সাংবাদিককে, অন্তত 1000 সাংবাদিকের চাকরি চলে গিয়েছে, এরকম খবর শোনা যাচ্ছে, এরকম খবর নিয়ে আলোচনা হচ্ছে। শত শত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে, বহু সাংবাদিককে মামলা মোকদ্দমায় ফাঁসানো হয়েছে, একাধিক সাংবাদিককে যে জেলে রাখা হয়েছে, এরকম সাংবাদিক নির্যাতন হচ্ছে, সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে, সেই ব্যাপারগুলোও আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না, এই আলোচনাটাও আন্তর্জাতিকভাবে হচ্ছে। সব মিলিয়ে সেনাপ্রধানের উপরে একটা চাপ রয়েছে, সেই চাপের হয়তো আংশিকটা তিনি প্রকাশ করলেন। সরকারের অভ্যন্তরে যে ঘটনাগুলো ঘটছে, সরকারের উপদেষ্টাদের এপিএসের দুর্নীতি, সরকারের উপদেষ্টাদের বিভিন্ন রকমের দুর্নীতির খবর আসছে। আবার সেনাপ্রধান আরেকটা বিষয় পাশ কাটিয়ে গিয়েছেন, সেটা হচ্ছে যে তিনি এটা প্রকাশ্যে হয়তো বলতে চাননি, সম্প্রতি আসিফ নজরুলের যে স্ট্যাটাস, কাশ্মীর হামলা নিয়ে যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস আন্তর্জাতিকভাবে প্রচণ্ড সমালোচনার শিকার হয়েছে। ভারতের কাছে আসিফ নজরুল ভিলেনে পরিণত হয়েছেন, এবং বলা হচ্ছে যে এই আসিফ নজরুলের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে, ভারতীয় মিডিয়াগুলো এগুলো বলার চেষ্টা করছে। এই যে অবস্থা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে সেনাপ্রধান হয়তো বলতে পারতেন, কিন্তু উপদেষ্টার বিরুদ্ধে এরকম কথা তিনি বলতে চাননি বলেই হয়তো এড়িয়ে গেছেন। হয়তো সরকারকে তিনি জানিয়েছেন যে এই ব্যাপারে আন্তর্জাতিক চাপ, ভারতের চাপ, আমেরিকার চাপ তৈরি হয়েছে। এই ধরনের মন্তব্য, আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এই ধরনের মন্তব্য বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করে ফেলতে পারে, সেই ব্যাপারে নিশ্চয়ই তিনি সরকারকে সাবধান করেছেন।
তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।